আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আশা করি সকলেই অনেক ভালো আছেন। বরাবরের মতো আজকেও আপনাদের জন্য নতুন একটি ঘটনা নিয়ে হাজির হলাম। আজকের ঘটনাটি আমাদের পাঠিয়েছেন আলামিন নামের একজন। উনি বর্তমানে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার যে কোনো একটি মসজিদে ইমাম সাহেবের দায়িত্বে আছেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ঘটনাটি শুরু করা যাক। যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রনি ভাই, আশা করি আপনি ভালো আছেন। আজকে আমি যে ঘটনাটি শেয়ার করছি সেটা আমার ছাত্র জীবনে ঘটে যাওয়া আমার পরিবারের সাথে একটি ঘটনা। ঘটনাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পড়ে শোনানোর অনুরোধ রইল। দিনটি ছিল বুধবার। আমি নিজের রুমে বসে মোবাইলে ইসলামিক গজল শুনছিলাম। এমন সময় আমার খালাতো ভাই সজীব ফোন দিয়ে বলল, বাসায় আব্বু আম্মু খুব ঝগড়া করে সব সময়। তখন আমি জিজ্ঞেস করলাম, কি নিয়ে এত ঝগড়া তাদের? সজীব বলল, আলামিন, তুমি হয়তো জানো, গ্রামে আমাদের দাদুর বাড়িতে অনেক সম্পত্তি রয়েছে। আমার আব্বু আর আমার চাচা, তারা দুজনেই এই সম্পত্তির মালিক। কিন্তু আব্বু ছোট থেকেই শহরে পড়াশোনা করেছে, তারপর চাকরি নিল, বিয়ে করলো, আমরা দুই ভাই জন্মগ্রহণ করলাম। কিন্তু গ্রামে যে আমাদের এত জমি জমা, তার প্রতি আব্বুর একদমই আগ্রহ নেই। বছরে একবার বা দুবার দাদু বাড়ি যায়। দাদা তো অনেকদিন আগেই মারা গেছেন, সেই 2005 সালে। আর দাদি মারা গেলেন সবে মাত্র 3 বছর হলো। এখন আম্মু আব্বুকে বলে, গ্রামে তোমার ভাগের যে সম্পত্তি আছে তা তুমি তোমার বড় ভাইয়ের থেকে বুঝে নাও। সেখান থেকে কিছু সম্পত্তি বিক্রি করে শহরে একটু জমি কিনে নিজেদের জন্য একটি বাড়ি করলে তো আর আমাদের ভাড়া বাসায় থাকতে হতো না। তাছাড়া ছেলেরাও বড় হচ্ছে, তাদের ভবিষ্যৎ নিয়েও চিন্তা করতে হবে। আর তোমার বড় ভাই তার বউ বাচ্চা নিয়ে এত বছর একাই সবকিছু ভোগ করছে। একটু ক্ষেতের চাল বা গাছের কোনো ফল আমাদেরও দেয় না। আলামিন, তুমি তো জানো আমার আব্বু কেমন রাগী মানুষ। আমার আব্বু রেগে গিয়ে বলেন, আমার মা কোনো জমি ভাগ করে দিয়ে যায়নি, আর আমার ভাই ভোগ করলে করুক, তাতে তোমার কি? তখন আম্মু চিল্লাচিল্লি শুরু করে এবং শেষে আব্বু বলে, ঠিক আছে, এইবার বাড়িতে গিয়ে বড় ভাইকে বলবো আমার ভাগের সম্পত্তি যাতে আমায় বুঝিয়ে দেয়। সবকিছু সজীবের মুখে শুনে আমি সজীবকে বললাম, তাহলে তো ঝামেলা শেষ হয়েই গেল, খালু তো মেনেই নিয়েছেন। তখন সজীব বলল, সেটা হলে তো আর কোনো কথাই ছিল না। কিন্তু আব্বু বাড়িতে গেলে একদমই পাল্টে যায়। চাচা চাচি যা বলে তাই শোনে, সম্পত্তির নাম মুখেও আনে না। আম্মু যদি তখন বলতে আসে যে তুমি সম্পত্তির ভাগের কথা বলো, তখন আব্বু রেগে যায়। এমনকি সবার সামনে আম্মুকে অপমান করে, আরো অনেক কিছু। আর আমার চাচির খুব প্রশংসা করে আমার আব্বু। কিন্তু যখন বাসায় চলে আসে তখন আব্বু বলে, বাড়িতে গেলে আমার মাথাটা কেমন জানি হয়ে যায়, কিছুই বুঝতে পারি না। তখন মনে হয় আমি নিজের ইচ্ছায় চলছি না, কেউ আমাকে নিয়ন্ত্রণ করছে। আমি সজীবের কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনছিলাম। এমন সময় সজীব বলল, আম্মু তোমার সাথে কথা বলবে। তখন আমি বললাম, দাও ফোনটা খালাকে। খালা ফোন ধরে বললেন, সবকিছু শুনেছ তো আলামিন সজীবের মুখে? আমি বললাম, জি খালা। তখন খালা বলল, আমি এখন কি করব বলো? তোমার খালু যদি না বুঝে, তাহলে সব সম্পত্তি ওরাই ভোগ করবে। তখন আমি বললাম, খালা, আমার কেমন জানি সন্দেহ হচ্ছে গ্রামে গেলে খালু চেঞ্জ হয়ে যায়। আমার কথা শুনে খালা বলল, সেটা আমারও সন্দেহ হয়, তোমার খালু গ্রামে গেলেই চেঞ্জ হয়ে যায়। তখন আমি বললাম, খালু এবং খালুর বাবা মায়ের নাম আমাকে মেসেজ করে পাঠিয়ে দিন, আমি আমার হুজুরের সাথে কথা বলবো এ বিষয়ে, কেন এমন সমস্যা হচ্ছে। বলে রাখা ভালো, আমি তখন মাদ্রাসায় পড়তাম। আমি আমার হুজুরের থেকে বদজিন তাড়ানো ও তাবিজ কবজ করলে কিভাবে তার থেকে মুক্তি দেওয়া হয় এবং কিভাবে আমল করা যায় তার সম্পর্কে একটু একটু ধারণা নিয়েছি। কথা বলা শেষ করে চিন্তা করছিলাম বিষয়গুলো। তখন আমার আম্মা এসে বলল, কার সাথে কথা বলছিলি? আমি বললাম, ছোট খালার সাথে। আমার আম্মাকে আমি সবকিছু খুলে বললাম। তখন আমার আম্মা বলল, আমাকেও তোর খালা সবকিছু বলেছে, দেখতো তোর হুজুরের সাথে কথা বলে কোনো ঝামেলা আছে কিনা। এরই মধ্যে সজীব আমায় মেসেজ করে নাম দিয়ে দিল। আমি এশার নামাজের পর হুজুরের বাসায় গেলাম। তখন তিনি ওনার রুমেই ইবাদতে ব্যস্ত ছিলেন, আমি অপেক্ষা করছিলাম। কিছু সময় পরে হুজুর আসলেন। আমায় দেখে অবাক হয়ে বললেন, কি ব্যাপার আলামিন, এ সময় তুমি? আমি হুজুরকে সজীবের সব ঘটনা খুলে বললাম। তখন হুজুর আমায় বললেন, দুনিয়ায় মানুষ কত রকমের ঝামেলায় আছেন তা শুধু আল্লাহই ভালো জানে। তুমি তোমার খালু এবং তার বাবা মায়ের নাম দিয়ে যাও। আমি বললাম, আমি নিয়ে এসেছি ওনাদের নাম। কাগজে লেখা নামগুলো হুজুরের হাতে দিলাম। হুজুর বললেন, আজ রাতে আমি আমল করে দেখব কি হয়েছে। তুমি ফজরের নামাজ পড়ে আমার সাথে দেখা করবে। আমি হুজুরের থেকে বিদায় নিয়ে চলে আসলাম। রাতে যখন ঘুমাতে গেলাম তখন খালার কথাগুলো বারবার মনে পড়ছিল। ফজরের পর হুজুরের বাসায় গেলাম। গিয়ে দেখি হুজুর চেয়ারে বসে লাল চা খাচ্ছেন। আমি হুজুরকে সালাম দিয়ে ওনার পাশে বসলাম। তখন হুজুর পেছনে ফিরে ওকে বললেন, আরেক কাপ চা দিয়ে যাও। একটু পর দেখলাম বেশ লম্বা গায়ের গঠন, মুখে কালো দাড়ি, মায়াবী চেহারা আর সাদা জুব্বা, সাদা পাগড়ি পরিহিত অসম্ভব সুদর্শন এক যুবক একটা ট্রেতে করে চা আর বিস্কিট নিয়ে আসলো। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম যে পুরুষ মানুষ এত সুন্দর হয় কিভাবে।
হবে। উনি সালাম দিয়ে মাথা নিচু করে আমার সামনে চা বিস্কিট রেখে আবার চলে গেলেন। আমি হুজুরকে বললাম, উনি কে? আগে তো কখনো দেখিনি। হুজুর একটু মৃদু হেসে বললেন, সে একজন জিন। হুজুরের কথা শুনে আমি তো হতবাক, তাকিয়ে রইলাম হুজুরের দিকে, কারণ এতদিন তার থেকে শিক্ষা গ্রহণ করার পর আজ প্রথম জানতে পারলাম তিনি জিন পালন করেন। তখন আমি বললাম, হুজুর আগে বলতেন তাহলে তার সাথে একটু কথা বলতাম, এখন একটু ডাকেন তার সাথে কথা বলি। হুজুর বললেন, ও আর আসবে না। যেহেতু তুমি তার পরিচয় পেয়ে গেছো, মনের আগ্রহ থেকে হুজুরের কাছে জানতে চাইলাম তার বাড়ি কোথায়। হুজুর বললেন, পাকিস্তানে। আমার কাছে আলেম হয়েছে আর এখন আমার খেদমত করে। এখন আসল কথা শোনো আলামিন, সজীবের চাচি খুব খারাপ প্রকৃতির মানুষ। সজীবের আব্বা যাতে সম্পত্তির ভাগ করতে না পারে সেজন্য বাড়ির সামনে এক পুকুরের পানিতে গত 7-8 বছর যাবত এক কুফুরি তাবিজ ফেলে রেখেছে, যার মেয়াদ 1 বছর থাকে। তাই প্রতি বছর একটি করে তাবিজ ওই পুকুরে সজীবের চাচি ফেলে আসে, আর সজীবের আব্বা বাড়িতে গেলে অন্য রকমের সমস্যা হয়। হুজুরের কথা শুনে আমি অবাক হয়ে বললাম, হুজুর এটা এখন কিভাবে নষ্ট করা যায়? তিনি বললেন, আমায় আজকের দিনটি সময় দাও, আমি কিতাব দেখে আগামীকাল জানাবো, তবে এটা বেশ কঠিন কাজ হবে বলে মনে হচ্ছে। আমি হুজুরের কথা শুনে বাসায় চলে আসি। পরের দিন সকালে আমি হুজুরের বাসায় গেলাম। হুজুর ওনার এক বন্ধুর সাথে কথা বলছিলেন। আমি একটু দূরে দাঁড়িয়েছিলাম ওনার কথা শোনার জন্য। হুজুর আমায় দেখে বললেন, তুমি আমার ইবাদতখানায় গিয়ে বসো, আমি 10 মিনিট পর আসছি। কথা মতো আমি ইবাদতখানায় ঢুকে দেখি ভিতরে কেমন যেন ঠান্ডা পরিবেশ, চারপাশে শত শত কিতাব সাজানো আর সুঘ্রাণ চারপাশে। এরই মধ্যে হুজুর চলে আসলেন। আমি চুপ করে রইলাম। হুজুর বললেন, তুমি আজ তোমার খালার বাসায় যাবে আর আগামীকাল তাদের গ্রামের বাড়িতে যাবে। তাদের বাড়ির উত্তর পাশে বড় একটি পুকুর আছে, আর সে পুকুরের চারপাশে দুটো ঘাট আছে। তুমি সন্ধ্যার পর ঘাটের শেষ সিঁড়িতে নামবে, যার পরের সিঁড়ি পানির নিচে থাকবে। সজীবকে বলবে তোমার বাম হাত ধরে দাঁড়িয়ে থাকতে, তুমি বসে ডান হাত পানির নিচে রেখে এই দোয়া পড়বে। আমি হুজুরের কথা শুনে বললাম, আপনি চলেন, আমি কেবলমাত্র শিক্ষা গ্রহণ করেছি, আমার ভেতরে কেমন যেন ভয় কাজ করছে হুজুর। তখন হুজুর বললেন, কাজটি তোমাকেই করতে হবে বাবা, কারণ এতদিন আমার কাছ থেকে যে শিক্ষা তুমি গ্রহণ করেছো তাতে কতটুকু সফল হয়েছ তা আমার দেখতে হবে। তবে ভয় পেও না, আমি তোমাকে এখানে বসেই সাহায্য করব। মনে সাহস রেখে কাজটি করতে হবে তোমাকে। হুজুরের সকল কথা শুনে আমি সম্মতি দিলাম। তারপর কি করতে হবে? তোমার হাতের নিচে পানির আকর্ষণ তোমাকে টেনে নিতে চাইবে। তুমি যদি ভয় পেয়ে দোয়া ভুল পড়ো তাহলে তোমায় পানির ভেতরে টেনে নিয়ে যাবে সেই কুফুরি শক্তি। আর যদি সব কাজ ঠিকমতো করতে পারো তাহলে তোমার হাতে ওই তাবিজ পানির নিচ থেকে নিজে নিজেই চলে আসবে, যে তাবিজ পানিতে সজীবের চাচি ফেলেছিল। আমি তখন মনে মনে সাহস নিয়ে বললাম, ইনশাআল্লাহ আমি সবকিছু ঠিকঠাক মতো করতে পারবো, আপনি শুধু দোয়া করবেন। হুজুর বললেন, শোনো, তাবিজ উঠানোর পর তোমরা সেখানে একটুও অবস্থান করবে না, সাথে সাথেই চলে আসবে, না হলে খুব বিপদে পড়বে। আমি সবকিছু মনোযোগ দিয়ে শুনে বিদায় নিয়ে চলে আসলাম। দুপুরে রওনা দিলাম সজীবের বাসায়। রাতে পৌঁছাবার পর সব কথা খুলে বললাম, কিন্তু খালু আমার কথা কোনোভাবেই মানতে চাইলেন না। তখন আমার কথা শুনে খালু বললেন, আমার ভাই আর ভাবি এতটা খারাপ হতে পারে না। তখন খালা বললেন, আগামীকাল গেলেই সবকিছু প্রমাণ হয়ে যাবে। পরের দিন আমি আর সজীব দুজনে বিকেলে পৌঁছে গেলাম সজীবের দাদু বাড়ি। আমাদেরকে সজীবের চাচাতো ভাই দেখে বলল, আরে তোমরা কখন এলে? একবারও জানালে না তো তোমরা যে আসছো। সজীব বলল, সারপ্রাইজ দিলাম। এই হলো আমার খালাতো ভাই আলামিন। আলামিন আমাদের বাসায় বেড়াতে এসেছে, আজ হঠাৎ করে বলল গ্রাম দেখবে, তাই চলে আসলাম। তখন সজীবের চাচা এলো, গলা ভার করে বলল, কেমন আছো? সজীব বলল, আলহামদুলিল্লাহ ভালো। আর কিছু না বলে ওর চাচা চলে গেল। আমার খুব ইচ্ছে হচ্ছিল সজীবের ডাইনি চাচিটাকে দেখতে, কিন্তু তিনি একবারও আমাদের সামনে এসে দেখা করলেন না। আমরা এক রুমে বসে আছি প্রায় 20 মিনিট হলো। এর ভেতর এক গ্লাস শরবতও কেউ আমাদের দিল না। আমি বুঝলাম আমাদের আশাতে ওনারা মোটেও খুশি নন। আমি সজীবকে বললাম, মাগরিবের নামাজের আর মাত্র 10 মিনিট আছে, এরই মধ্যে আমার দোয়াগুলো পরে মুখস্থ করতে হবে, কারণ এটা আমার প্রথম কাজ, ভয় পেলে চলবে না। কিন্তু এই রুমে বসে পড়লে কেউ যদি দেখে ফেলে, চলো আমরা বাইরে ঘুরতে যাই এবং তখন দোয়াগুলো পড়ি। তাই বলে আমরা বাড়ির বাইরে চলে আসলাম এবং একটা ধান ক্ষেতের পাশে গিয়ে তাড়াতাড়ি দোয়াগুলো ভালো করে পড়ে মুখস্থ করে নামাজে চলে গেলাম। ফরজ নামাজ শেষ করেই আমরা বেরিয়ে পড়লাম। বাকি মুসল্লিরা সুন্নত নামাজ পড়ছিল। এর ফাঁকে আমরা ওই পুকুর ঘাটে যাই। পুকুরের চারপাশে বড় বড় গাছপালায় ভরা, চারিদিকে অন্ধকার হয়ে আসছে। তাই আমি পুকুরের ঘাটের শেষ সিঁড়িতে হাঁটুবাজ করে বসে ডান হাত পানির নিচে রেখে দোয়া পড়তে লাগলাম। আর সজীব হুজুরের নির্দেশ মতো আমার বাম হাত তার 2 হাত দিয়ে শক্ত করে চেপে ধরে দাঁড়িয়েছিল। প্রায় 5 মিনিটের মধ্যেই আমি বুঝতে পারলাম আমার হাত ধরে কেউ পানির নিচে টেনে নিয়ে যেতে চাইছে। সজীবও টান খেয়ে একটু
কেঁপে উঠলো। আমায় আরো শক্ত করে চেপে ধরে জোরে জোরে আয়াতুল কুরসি পড়তে লাগলো। আমি দোয়া পড়েই যাচ্ছিলাম, কিন্তু আমার মনে হলো আমি নিজেকে আর ধরে রাখতে পারছি না, হাতটা যেন ছিঁড়ে যাবে। 5 মিনিট এভাবেই থাকার পর আমি বুঝতে পারলাম আমার হাতে কি যেন একটা এসে লেগে গেল। সাথে সাথেই সব আকর্ষণের শক্তি কমে গেল। আমি সেই জিনিসটা হাত দিয়ে ধরে উপরে নিয়ে আসলাম। সজীব আমাকে জোর করে ধরে দাঁড়ানোর চেষ্টা করছিল, কিন্তু আমি কোনো রকমের শক্তি পাচ্ছিলাম না। আমার 2 চোখ বন্ধ হয়ে আসছিল। শুধু এইটুকু মনে আছে যে আমার মুঠো থেকে একটি তাবিজ সজীবের হাতে দিলাম, আর সাথে সাথেই জ্ঞান হারিয়ে ফেললাম। জ্ঞান ফিরে পাওয়ার পর সজীব যা বলল, আলামিন তুমি যখন মাটিতে ঢলে পড়লে আমি তোমাকে টেনে ঘাটের উপরে উঠিয়ে পাশের এক বাড়ির দরজার সামনে গেলাম। দরজায় নক করে বললাম, কেউ আছেন? আমার ভাই অজ্ঞান হয়ে গেছে, একটু সাহায্য করুন। তখন এক মহিলা দরজা খুলে বেরিয়ে এলো এবং তার ঘরের পুরুষদের ডাক দিল, আর তারা সবাই মিলে তোমাকে তাদের রুমে নিয়ে খাটে শুইয়ে দিল, মাথায় পানি ঢাললো। এর মাঝে আমার চাচার বাড়ি খবর গেল। খবর পেয়ে আমার চাচি, চাচাতো ভাই এবং চাচাতো বোন চলে এলো। তারা আমাকে বলল, তোমরা ওই পুকুর পাড়ে কি করছিলে? তখন আমি বললাম, এমনি হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম। এরই মধ্যে তোমার মাথা ঘুরে গেল। আমার চাচির সাথে সাথে রুম থেকে বেরিয়ে গেল। আমি চিন্তায় পড়ে গেলাম, কারণ হুজুর বলেছিল কাজ শেষ করে এই জায়গায় অবস্থান না করতে। কিন্তু তোমার জ্ঞান না ফিরলে বাড়ি ফিরবো কিভাবে? আমি চোখ খুলে দেখি আমার মাথার পাশে বেশ কিছু পুরুষ আর মহিলা দাঁড়িয়ে আছে এবং কে যেন আমার মাথায় পানি ঢালছে। আমি সাথে সাথে উঠে বসলাম। সজীব বলল, তুমি ঠিক আছো তো আলামিন? আমি কিছু বলতে চেষ্টা করলাম, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দই বের হচ্ছিল না। মনে হচ্ছিল আমি বোবা হয়ে গেছি। বারবার চেষ্টা করছি কিন্তু পারছি না। সবাই খুব ভয় পেয়ে গেল। এমন সময় খালা ফোন দিল সজীবের নাম্বারে। সজীব সবার সামনে বলল, আম্মু আলামিন অসুস্থ হয়ে গেছে। তখন খালা বলল, এখনই সিএনজি ভাড়া করে আলামিনকে বাসায় নিয়ে আসো। সজীব ফোন রেখে ওর চাচাতো ভাইকে বলল, আমাদের একটা সিএনজি ভাড়া করে দাও, এখনই বাসায় যেতে হবে। এ সময় সজীবের বোন বলল, এখন রাত হয়ে গেছে, আমরা ডাক্তার ডেকে আনবো, আগামীকাল সকালে তোমরা যেও। সজীব বলল, আম্মু এখনই যেতে বলেছে। এমন সময় বাহিরে বজ্রপাত শুরু হলো, সাথে সাথে তুমুল বৃষ্টি পড়তে লাগলো। সজীব খুব ব্যস্ত হয়ে আছে, বৃষ্টি কিছুতেই থামছে না। আমি চিন্তা করলাম, আমি যে একদমই কথা বলতে পারছি না সেটা সবাইকে বুঝতে দেওয়াটা ঠিক হবে না। সবাই বলছে আজ আর যাওয়া লাগবে না। এদিকে খালা একটু পরপর ফোন দিয়ে বলছেন দ্রুত চলে আসতে। তখন সজীবের চাচাতো ভাই এক সিএনজি ড্রাইভারকে ফোন দিয়ে আসতে বলল। ওই লোক বৃষ্টির মাঝেই 20 মিনিটের মধ্যে চলে আসলো। সজীব আমায় তাড়াতাড়ি ধরে গাড়িতে উঠিয়ে দিল। তখন সজীবের চাচাতো বোন বলল, তোমরা কিছু খেয়ে গেলে না? তখন সজীব বলল, আরেকদিন আসবো। আর ভাই অসুস্থ হয়ে গেল, তাই আর থাকতে পারছি না। সজীব যখন গাড়িতে উঠলো তখন সজীবের চাচাতো ভাই বলল, আম্মা ফোন দিয়ে বলল তোমাদের একদমই না যেতে। আমি সজীবকে হাতের ইশারায় বুঝিয়ে বললাম, তাড়াতাড়ি চলো। সজীব বলল, আরেকদিন সময় করে আসবো ভাই, আপনি চাচিকে বলে দিয়েন। ড্রাইভার গাড়ি ছেড়ে দিল। তুমুল বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে বজ্রপাতও হচ্ছে। সজীব আমায় বলল, আলামিন কথা বলো। আমি অনেক চেষ্টা করেও কথা বলতে পারছি না। আমি সজীবকে ইশারায় বুঝালাম, তাবিজ কই? তখন সে তাবিজটি পকেট থেকে বের করে আমার হাতে দিল। আমি হাতে নিয়ে দেখি কালো রঙের একটি তাবিজ। তাবিজটি আমি আমার নিজের কাছে রেখে দিলাম। খালা একটু পরপর ফোন দিয়ে খোঁজ নিচ্ছেন। যখন আমরা মাঝ রাস্তায়, তখন সজীবের চাচাতো ভাই ফোন দিয়ে বলল, আম্মু খুব রাগ করেছেন, তোমরা চলে গেছো তাই। সজীব বলল, আমি বাসায় গিয়ে চাচির সাথে ফোনে কথা বলে নিব। আমরা সজীবের বাসায় চলে এলাম। খালু আর ছোট ভাই বাসার নিচে অপেক্ষা করছিল আমাদের জন্য। আমরা বাসায় গেলাম। খালা বলল, কথা বলো আলামিন। কিন্তু আমি অনেক চেষ্টা করেও কথা বলতে পারছি না। সজীবের ছোট ভাই সোহেল দুধ গরম করে এনে আমায় খেতে দিল। মনে হচ্ছিল গলাটা ফুলে গেছে। খালু বিভিন্ন দোয়া পরে ফু দিচ্ছিলেন আমার গলায়। প্রায় আধা ঘন্টা পর আমি আস্তে আস্তে কথা বলতে পারলাম। সাথে সাথে আমি আমার হুজুরকে ফোন দিয়ে সব ঘটনা খুলে বললাম এবং এটাও বলেছিলাম যে আমি কোনো কথা বলতে পারছিলাম না। তখন হুজুর বললেন, তুমি যখন জ্ঞান হারিয়ে ফেলো তখন সজীবের চাচি সেখানে এসে চিন্তা করেছে যে পুকুর ঘাটে কেন এমন ঘটনা ঘটলো। তারপর সে বাসায় গিয়ে ওই কবিরাজকে ফোন দিয়ে সব ঘটনা বলেছে। তখন ওই কবিরাজ বলেছে, আপনি তাড়াতাড়ি ওই ছেলেকে আটকান, না হলে সবকিছু শেষ হয়ে যাবে। ওই কবিরাজ আরো বলেছে যে ওই ছেলে তাবিজটি উঠিয়ে ফেলেছে। তখন সজীবের চাচি বলল, এটা কিভাবে সম্ভব? এইটুকু ছেলে এত বড় কাজ কিভাবে করলো? তাই সজীবের চাচি তোমাদের আটকানোর চেষ্টা করে। আল্লাহর রহমতে তোমরা চলে আসতে পেরেছ, আলহামদুলিল্লাহ। যদি সে তোমাদের আটকাতে পারতো তাহলে অনেক ঝামেলা হতো। হুজুর বলল, এখন তুমি একটা কাজ করো, এই নিয়মের তাবিজটি তুমি নষ্ট করে ফেলো। হুজুরের কথা শুনে আমি বললাম, ওরা আবার ওই পুকুরে তাবিজ ফেলবে না তো? হুজুর বললেন, আবার তাবিজ ফেললেও কোনো কাজ করবে না। আমি আমার হুজুরের কথা মতো সব কাজ শেষ করে পরের দিন আমার বাসায় চলে আসলাম। দেখতে দেখতে প্রায় 3 মাস কেটে গেল।
সবকিছু ঠিকঠাক মতোই চলছিল। এদিকেও আমি হুজুরের কাছ থেকে শিক্ষা গ্রহণ শেষ করে একটি মসজিদে ইমামতির চাকরি নিয়েছি। কিছুদিন পর সজীব আমাদের বাসায় বেড়াতে আসলো। আমরা দুই ভাই মিলে বিভিন্ন জায়গায় ঘুরতে গেলাম। আড্ডা চলছিল বেশ ভালোই। একদিন আমরা মার্কেটে গেলাম কিছু কেনাকাটা করতে। কেনাকাটা শেষ করে স্টেশনের রাস্তা ধরে আসছিলাম, কারণ মেইন রোডে তখন খুব জ্যাম ছিল। আমরা গল্প করতে করতে হেঁটে আসছিলাম। হঠাৎ খেয়াল করে দেখি আমার ফোনে হুজুরের ফোন। কলটা রিসিভ করতেই হুজুর বলল, আলামিন, এক্ষুনি বাম পাশে সরে দাঁড়াও। কি ভাবছেন ঘটনা এখানেই শেষ? এই তো মাত্র ঘটনার প্রথম পর্ব। প্রিয় লিসেনার্সদের যদি ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে আমি অবশ্যই দ্বিতীয় পার্ট পাঠাবো। সকলে দোয়া করবেন, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। এই বলে আলামিন তার ঘটনার প্রথম পর্ব শেষ করেছেন। আমরা আশা করব আপনি আপনার ঘটনার দ্বিতীয় পার্ট খুবই দ্রুত পাঠাবেন। আপনার ঘটনাটি চমৎকার ছিল, ধন্যবাদ আপনাকে। আমাদের আগের চ্যানেলটি নষ্ট হয়ে যাওয়ার কারণে আমরা নতুন এই চ্যানেলটি খুলেছি, তাই প্রিয় লিসেনার্সদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ঘটনাটি ভালো লেগে থাকলে বেশি বেশি শেয়ার করুন বন্ধুদের সাথে, লাইক করুন আর কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।